আজকের এই বিশ্লেষণে সরাসরি মূল কথায় চলে যাওয়া যাক। সিজিটিএমএসি বা ক্রেডিট গ্যারান্টি ফান্ডের মতো সরকারি স্কিমগুলোর নাম শুনলে মনে হয় বাহ, খুব সহজেই হয়তো ব্যবসার মূলধন পাওয়া যাবে, তাই না? কিন্তু বাস্তবে ব্যাংকে যাওয়ার পর এই কোলাট্রাল ফ্রি বা জামানতবিহীন ঋণের ব্যাপারটা অনেক সময় এক বিশাল ফ্রাস্ট্রেশনের রূপ নেয়। মানে সরকার গ্যারান্টি দিচ্ছে অথচ লোন জুটছে না। আসলে কোথায় সমস্যাটা হচ্ছে? আজকের এই আয়োজনে আমরা পুরো অ্যাপ্রুভাল রোডম্যাপটা একদম ধাপে ধাপে ডিকোড করব। তো চলুন আজকের আলোচ্য বিষয়গুলো এক নজরে দেখে নিই। প্রথমত, দ্য কোলাট্রাল ফ্রি প্যারাডক্স। এরপর কমন রিজনস ফর রিজেকশন। তৃতীয়ত, এসেনশিয়াল ডকুমেন্টেশন নিডস। চতুর্থত, সিলেক্টিং দ্য রাইট ব্যাংক। এবং সবশেষে স্টেপ বাই স্টেপ অ্যাপ্রুভাল চেকলিস্ট। পর্ব ১, দ্য কোলাট্রাল ফ্রি প্যারাডক্স বা জামানতবিহীন ধাঁধা। এখানে আসলে একটা মারাত্মক কনফ্লিক্ট বা দ্বন্দ্ব কাজ করে। একদিকে আছে সরকারের বিশাল প্রতিশ্রুতি, যা হল ক্ষুদ্র ব্যবসাগুলোকে ক্ষমতায়ন করার জন্য একটা সম্পূর্ণ কোলাট্রাল ফ্রি স্কিম। উদ্দেশ্যটা দারুণ, কিন্তু অন্যদিকে ব্যাংকের রিয়ালিটিটা একেবারেই ভিন্ন। ব্যাংকগুলো স্বভাবতই চরম রিস্ক অ্যাভার্স, মানে তারা ঝুঁকি নিতে একদমই পছন্দ করে না। তাদের একমাত্র লক্ষ্য থাকে যে কোনো মূল্যে নিজেদের মূলধন সুরক্ষিত রাখা। আর ঠিক এই দুয়ের মাঝখানে পড়েই মূলত ঋণপ্রার্থীরা বিভ্রান্ত হন এবং খালি হাতে ফিরে আসেন। পুরো পরিস্থিতিটা বোঝার জন্য এই কথাটা একটু খেয়াল করা যাক। সরকার ঋণের গ্যারান্টি দেয় ঠিকই, কিন্তু ব্যাংক ঋণ দেয় তার নিজের টাকা থেকে। এটাই হচ্ছে সেই হার্শ রিয়ালিটি। আর ঠিক এই কারণেই একজন ব্রাঞ্চ ম্যানেজার ঋণ অনুমোদনের ক্ষেত্রে এতটা সাবধানে পা ফেলেন। কারণ দিন শেষে টাকাটা তো ব্যাংকের ফান্ড থেকেই যাচ্ছে, এবং সেটা নিরাপদে ফেরত আসার নিশ্চয়তা তাদেরই করতে হয়। আমাদের দ্বিতীয় পর্ব, কমন রিজনস ফর রিজেকশন। 10 থেকে 20%। ভাবছেন জামানতবিহীন লোনে আবার এই পার্সেন্টেজ কোত্থেকে এলো? এখানেই আসল টুইস্ট। অনেক ব্যাংক এই স্কিমের মূল উদ্দেশ্যটাকে কৌশলে পাশ কাটাতে চায়। ঝুঁকি কমানোর জন্য তারা প্রায়শই ঋণগ্রহীতাদের কাছে পরোক্ষভাবে থার্ড পার্টি গ্যারান্টি অথবা ওই 10 থেকে 20% ফিক্সড ডিপোজিট বা এফডি দাবি করে বসে। আর এটা দিতে না পারলে বা আপত্তি জানালে খুব সিম্পল, অ্যাপ্লিকেশন সরাসরি রিজেক্টেড। অবশ্য শুধু এফডির দাবি একমাত্র কারণ নয়, আরও কিছু মেজর কারণে আবেদন বাতিল হয়। প্রথমত, উইক ক্যাশ ফ্লো। ব্যবসার বর্তমান বা ভবিষ্যৎ আয় যদি ঋণ শোধ করার জন্য যথেষ্ট না মনে হয়, তবে ব্যাংক 1 টাকাও দেবে না। দ্বিতীয়ত, পোর ক্রেডিট হিস্ট্রি। সিবিলে বা এক্সপেরিয়ানে যদি পাস্ট ডিফল্ট বা দেরিতে পেমেন্ট করার রেকর্ড থাকে, তাহলে এই গ্যারান্টিযুক্ত লোন পাওয়া প্রায় অসম্ভব। আর তৃতীয়ত, ইনএলিজিবল সেক্টর। স্কিমটা সবার জন্য নয়। কৃষিকাজ, শিক্ষা প্রতিষ্ঠান বা পিওর রিটেল ও হোলসেল ব্যবসা কিন্তু এই স্কিমের আওতাভুক্ত নয়। এটা মাথায় রাখাটা খুবই জরুরি। পর্ব 3, এসেনশিয়াল ডকুমেন্টেশন নিডস। উদ্যম রেজিস্ট্রেশন। এটা আসলে কি? এটা হলো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের স্কিমের জন্য একটা বাধ্যতামূলক সরকারি নিবন্ধন নম্বর। ব্যাপারটা হলো এই রেজিস্ট্রেশন ছাড়া অ্যাপ্লিকেশন জমা দেওয়া আর না দেওয়া একই কথা। মানে এটা নিশ্চিত না করলে বা তথ্যগুলো আপডেট না থাকলে অ্যাপ্লিকেশনটা ইভ্যালুয়েট তো দূরের কথা, শুরুতেই বাতিল হয়ে যাবে। শুধু উদ্যম রেজিস্ট্রেশনই কিন্তু শেষ কথা নয়। একটা সলিড বিজনেস কেস দাঁড় করাতে হলে আরও কিছু জিনিস মাস্ট। যেমন একটা অত্যন্ত পেশাদার এবং কম্প্রিহেন্সিভ প্রজেক্ট রিপোর্ট থাকতে হবে। ঋণের টাকা ঠিক কোথায় খরচ হবে এবং সেখান থেকে কিভাবে রেভিনিউ জেনারেট হবে তার একটা ক্লিয়ার কাট হিসাব থাকতে হবে এখানে। এর পাশাপাশি 5 লাখ টাকার বেশি ঋণের ক্ষেত্রে আইটি প্যান কার্ড থাকাটা একেবারেই বাধ্যতামূলক। মানে শুধু আইডিয়া থাকলেই হবে না, ডকুমেন্টের দিক থেকেও স্ট্রং হতে হবে। চতুর্থ পর্ব, সিলেক্টিং দ্য রাইট ব্যাংক। সবকিছু একদম পারফেক্ট, ডকুমেন্টেশনও 100তে 100, কিন্তু ফাইলটা যদি ভুল ডেস্কে গিয়ে পড়ে, অনেক সময় শুধু সচেতনতার অভাবেই সব পরিশ্রম বৃথা যায়। যে কোনো ব্যাংকের যে কোনো শাখায় গেলেই কিন্তু এই লোন পাওয়া যাবে না। খুঁজে বের করতে হবে সেই সব মেম্বার লেন্ডিং ইনস্টিটিউশন বা এমএলআইদের যারা সিজিটিএমএসি এর গাইডলাইনগুলো নিয়ে আসলেই কাজ করে এবং নিয়মিত লোন প্রসেস করে। তাহলে মূল পয়েন্টটা হলো আইডিয়াল টার্গেট কারা? মূলত পাবলিক সেক্টর ব্যাংক, পিএসবিজ এবং সুপ্রতিষ্ঠিত বেসরকারি এমএলআই ব্যাংকগুলোই হচ্ছে বেস্ট অপশন, যারা এই স্কিম নিয়ে বেশ অ্যাক্টিভ। এর বিপরীতে এমন কোনো ব্রাঞ্চ ম্যানেজারের কাছে যাওয়াটা হবে সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত, যিনি এই স্কিমের নির্দিষ্ট নিয়মকানুন সম্পর্কে কিছুই জানেন না। ওইসব জায়গায় গেলে শুধুই সময় নষ্ট হবে। এবং আমাদের শেষ পর্ব, স্টেপ বাই স্টেপ অ্যাপ্রুভাল চেকলিস্ট। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি চেকলিস্ট পেলাম? চলুন এক নজরে মিলিয়ে নেই। 1. উদ্যম পোর্টালে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করা বা ডিটেলস আপডেট করা।
2 আয়ের পরিষ্কার পরিকল্পনা সহ একটা ডিটেইল প্রজেক্ট রিপোর্ট তৈরি করা 3 একদম স্পটলেস ক্রেডিট হিস্ট্রি এবং প্রয়োজনীয় প্যান কার্ডের ডকুমেন্টেশন নিশ্চিত করা এবং 4 স্ট্র্যাটেজিক্যালি পাবলিক সেক্টর ব্যাংক বা অ্যাক্টিভ এমএলআইগুলোর কাছে যাওয়া ব্যাস এই 4টা স্টেপ ঠিকমতো ফলো করলে ওই আমলাতান্ত্রিক বাধাগুলো টপকে অ্যাপ্রুভাল পাওয়ার চান্স বহুগুণ বেড়ে যায়। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে একটা বড় প্রশ্ন রেখে দিতে চাই। প্রথাগত ব্যাংকিং ব্যবস্থা যদি নিজেদের মূলধন রক্ষায় এতটাই ঝুঁকিবিমুখ বা রিস্ক অ্যাভার্স থেকে যায়, তবে কি সরকারি স্কিমগুলো আসলেই কখনো পুরোপুরি জামানতবিহীন হতে পারবে, নাকি কাগজপত্রের এই ম্যারাথন দৌড় চলতেই থাকবে? বৃহত্তর আর্থিক কাঠামোর এই গঠনতান্ত্রিক চ্যালেঞ্জটি নিয়ে একটু ভাবার